উন্নততর তৃণমূল কংগ্রেস। বুদ্ধদেব বাবু বলেছিলেন উন্নততর বামফ্রন্ট, তারপরে নন্দীগ্রামে গুলি চালিয়েছিল কৃষকদের ওপর। এখন আবার হান্নান মোল্লা হয়ে গেছে কৃষক নেতা, সিংহু বর্ডারে বসে আছে। এগুলো মনে করতে হবে, হান্নান মোল্লার পার্টি গুলি চালালো, সে এখন হয়ে গেছে কৃষক নেতা। ইনি এখন বলছেন উন্নততর তৃণমূল, বলেছেন, শুনেছেন আপনারা? প্রশ্নটা করবেন, অনেকে প্রশ্ন করছে, রাস্তাঘাটে মানুষ প্রশ্ন করছে উন্নততর তৃণমূল মানে কি? না 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 না, মানুষ এই যাওয়ার সময় তো মানুষ ঠিক করে নিয়েছে, যাওয়ার সময় হয়েছে, কিন্তু মানুষ যে প্রশ্নটা করছে, ভাই বলো তো উন্নততর তৃণমূলটা কি? এখন তার কি কাটমানিটা অনলাইন দিতে হবে? ও বলে দিচ্ছে কার্ড দেবে আর মেম্বার লোকাল কমিটি হেড উন্নততর তৃণমূল, নিচে লেখা থাকবে নো ক্যাশ ট্রানজাকশন, অনলাইন কাটমানি। তো এবার যেটা আমি আবার মূল বিষয়ে চলে যাচ্ছি, যে প্রশ্নটা হলো একটু জিজ্ঞেস করা উচিত যে সেই ফাইলগুলো গেল কোথায়? আমরা শুনলাম, অনেকে জানে যে প্রচুর ফাইল কংগ্রেসের আমলে ফাইল গায়েব করে দেওয়া হয়েছে, নেতাজি সংক্রান্ত ফাইল। সেই ফাইলগুলো গেল কোথায়? কে গায়েব করল? প্রধানমন্ত্রীর দপ্তর এই ফাইলগুলো নিয়ন্ত্রিত করত। তার মানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সুনিয়োজিত ভাবে ফাইলগুলো গায়েব করা হলো। এই প্রশ্নগুলো কিন্তু কোনো উত্তর নেই। বামফ্রন্টকে কেন জিজ্ঞেস করা উচিত? কারণ তারাই শরীর ছিল ম্যাক্সিমাম টাইম, এবং তারা ম্যাক্সিমাম টাইম শরিক ছিল, ডাইরেক্ট ছিল, ইনডাইরেক্ট ছিল সেন্টারে। এবং তাদের সময় আপনারা ভেবে দেখবেন একাধিপত্য, এক সময় সেই একাধিপত্য মানে একচেটিয়া বামফ্রন্টের এমপি সব লোকসভায়, রাজ্যসভায়। সেই বামফ্রন্ট কোন রকম জোর খাটাতে পারলো না যে ফাইলগুলো কি হলো, সেই ফাইল গায়েব হয়ে গেল, আগামী দিনে মানুষ জানবে কি করে সেই ফাইল কোথায়? কোন সদুত্তর আমরা পেলাম। এবং কলকাতা পোর্ট ট্রাস্ট ছিল, সেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতা পোর্ট ট্রাস্ট, এবং নেতাজি সুভাষ ডকই আছে। মানে ফরওয়ার্ড ব্লকটা যেহেতু ডকে উঠেছে, সেই জন্য ডক এবং পোর্ট ট্রাস্টের কোনো তারা ডিফারেন্সিয়েট করতে পারছে। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? মানুষের কাছে সত্যটা ধরলে সেটাকে বলা হয় মগজ দোলাই, এবং 70 বছর ধরে অ্যাকচুয়াল মগজ দোলাই যে হলো সেটার কথা কেউ বলে না। সেই জন্য ডিএন ঝা, ঐতিহাসিক, কিছুদিন আগে মারা গেলেন, বামপন্থী ঐতিহাসিক ডিএন ঝা, সিপিআই এর মেম্বার, সক্রিয় সদস্য, কিন্তু উনি হচ্ছেন ইতিহাসবিদ। কিন্তু ডক্টর মোহিত রায়কে ইতিহাসবিদ হতে পারবে না, মনোরঞ্জন জোয়ারদার ইতিহাসবিদ হতে পারবে না, বলবে পিএইচডি আছে আর তুমি কি হিস্ট্রি বই লিখেছো? এবং লিখলেও, পিএইচডি থাকলেও বলবে তুমি ইতিহাসবিদ না কেন, তুমি তো বিজেপির সক্রিয় সদস্য, তুমি তো ইতিহাসবিদ না। কিন্তু তুমি যদি কমরেড এবং কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য, ইতিহাসবিদ হতে, ইউ আর অ্যাকসেপ্টেড। কিছুদিন পর বলবে, পার্থদাকে বলবে, ডক্টর পার্থ বিশ্বাস সিকিউরিটি এক্সপার্ট, সিকিউরিটি স্টাডিজ পড়ান, একটু জেনে নেবেন, একটু জেনে নিয়ে বুঝে যাবে যে পার্থদার কোন দিকে লিডিং করবে। না, তুমি তো সিকিউরিটি এক্সপার্ট হতে পারো না, তুমি একাডেমিক হতে পারো, তুমি তো বিজেপি করো, আরএসএস করো। এইরকম একটি পরিস্থিতিতে আপনারা যদি ভেবে দেখেন যে আমরা নেতাজিকে, ভারতের স্বাধীনতার পর নেতাজিকে আমাদের মূল স্রোতে, ভারতের মূল স্রোতে, ভারতের নীতি নির্ধারণে, পশ্চিমবাংলার নীতি নির্ধারণে, পশ্চিমবাংলার মূল স্রোতে আমরা নেতাজিকে নিয়ে আসার জন্য কি করেছি, একটা উদাহরণ দৃষ্টান্ত আমাদের দিন। আমি এই কথা একাধিকবার বলেছি যে আজ অব্দি কিন্তু নবম এবং দশম শ্রেণীর পাঠ্যপুস্তক, ইতিহাসের পাঠ্যপুস্তকে বিশ্ব বিপ্লবের কথা আছে, রুশ বিপ্লবের কথা আছে, ফরাসি বিপ্লবের কথা আছে, তাতে আপত্তি নেই, কিন্তু নেতাজির সম্বন্ধে দুপাতাও নেই। কয়েকটা প্যারাগ্রাফ, কয়েকটা লাইন এবং ফুটনোটে একটু ঝাঁসি রানী রেজিমেন্টের সম্বন্ধে রয়েছে। হঠাৎ এখন যার মনে হলো যে নেতাজিকে দেশনায়ক করবেন এবং উত্তীর্ণ করবেন, নেতাজিকে উত্তরণ করবেন, উনি 10 বছর কি করেছেন নেতাজিকে পাঠ্যপুস্তকে? প্রথম হচ্ছে পাঠ্যপুস্তকের আমূল পরিবর্তন করা, যাতে 300 পাতার পাঠ্যপুস্তকে অন্তত 150 পাতা
নেতাজির সম্বন্ধে থাকবে এবং সেই পাঠ্যপুস্তক যাতে সব শ্রেণীর ছাত্ররা একেবারে প্রথম থেকে পড়তে পারে। কেন নেতাজির জীবন এমন যে তার জীবনে প্রত্যেক বয়সের বাচ্চাদের থেকে আরম্ভ করে গবেষক পর্যন্ত কিছু না কিছু তারা পাথেও আছে তার জীবনে। সেটা তো করা হলো না। কেন করা হলো না? কেন এই সব পাঠ্যপুস্তকগুলো বামপন্থীদের দ্বারা রচিত এবং আজকেও পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা বামপন্থীরাই কন্ট্রোল করছে। বিশ্বরঞ্জন আরো ভালো বলতে পারে, তারাই কন্ট্রোল করছে। কিন্তু এই হলো আজকে অবস্থা প্রথম, এই যে কথাটা আমি বললাম। এবার দ্বিতীয় আমার কথা হলো যে পশ্চিম বাংলার নীতি নির্ধারণ। আমরা তো সারা দেশে আমরা দেখছি যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে নিজেই বলছেন, নিজেই সেদিনকে বললেন যে আত্মনির্ভর ভারতের বিভিন্ন ধাপ রয়েছে। আজকে আপনারা ভাবতে পারেন 230 লক্ষ ভ্যাকসিন ভারতবর্ষ থেকে এ যাবৎ অলরেডি বিভিন্ন দেশে পাঠানো হয়েছে এবং আজকে যখন সারা পৃথিবীর বিভিন্ন দেশ ভারতের কথা ভাবে, তারা ভ্যাকসিন ভাবে, টিকাকরণ ভাবে। 230 লক্ষ ভ্যাকসিনের ডোজ গেছে, কিন্তু ভারতের মানুষের জন্য কম পড়েনি ওই ডোজ, টিকা কম পড়েনি কিন্তু। এবং গতকাল 80 লক্ষ সেকেন্ড রাউন্ড টিকাকরণ হয়ে গেছে। চিন্তা করতে পারেন আপনারা। এবং পশ্চিমবাংলা 10টা স্টেটের মধ্যে যেখানে হাইয়েস্ট টিকাকরণ হয়েছে, তার ক্রেডিট কি? কেন এই প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপের টিকাকরণটা বিনামূল্যে কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার দিচ্ছে। সেই জন্যই তো রাজ্যে কালি আর্দিং হচ্ছে। টিকা নাও, লাগাও, ভালো কথা, আমরা চাই পশ্চিমবাংলা একেবারে এগিয়ে থাকুক, কিন্তু এই কথাটা মানতে হবে যে ফ্রি 3 ধাপ ফ্রি টিকা দিচ্ছে নরেন্দ্র মোদী সরকার। এখানে আত্মনির্ভরতা আমরা দেখছি। সেই জন্য একটা জিনিস আপনারা বুঝে রাখবেন যে যখন সারা দেশ, সারা পৃথিবী ব্যাপী কিছু মুষ্টিমেয় গ্রুপ, কিছু মুষ্টিমেয় সংস্থা, দল, তারা যখন ভারত বিরোধী কথাবার্তা বলছে, তাদের গায়ে কি লাগছে জানেন? তাদের গায়ে লাগছে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। হ্যাঁ, একটা এই 70 বছর আগে পরাধীন ছিল, 200 বছর আমরা রাজত্ব করেছি, আমরা ফার্স্ট ওয়ার্ল্ড ডেভেলপ কান্ট্রি, আমরা টিকা করতে পারলাম না, এরা টিকা বানিয়ে ফেললো, টিকা বানিয়ে আবার আমাদেরকে দিচ্ছে। কানাডার প্রধানমন্ত্রী খুব খালিস্তানিদের সাপোর্ট করছিলেন, এখন ফোন করে বলছে ক্যান আই হ্যাভ দ্য ভ্যাকসিন প্লিজ। নরেন্দ্র মোদী ঋষি তুল্য, নিশ্চয়ই ভ্যাকসিন পাঠানো হবে, কোনো চিন্তা নেই। আমরা ওই রকম রাজনীতি করি না, কিন্তু খালিস্তানিদের মতো দিয়ে যাচ্ছিল কিছুদিন আগে, এখনো দিচ্ছে। তো এইরকম ভারত এমন একটি ভারত যে স্বাধীনতার 70 বছর পর নিজের পায়ে মাটি খুঁজে পাচ্ছে সারা বিশ্বে। 230 লক্ষ আরো যাবে। এবং WHO, যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থান, যেটা WHO বিশেষ করে ভারতের টিকা ওপর নির্ভর করে তার বিশ্বের টিকাকরণের যে ড্রাইভটা WHO করবে, সেটা এবার শুরু হবে। তার মানে এই ধরনের ভারত তো সুভাষ বন্ধু চাইতেন যে এইরকম ভারত হবে, যে ভারত যা নির্মাণ করবে সারা পৃথিবী সেটা চাইবে, আত্মমর্যাদার সাথে। এবং আরেকটা কথা বলে রাখি, ভারত ছোট দেশ, পার্শ্ববর্তী দেশগুলোকে ভারত এই টিকা বিনামূল্যে দিচ্ছে, কিন্তু যে দেশের কাছে অর্থ আছে, সম্পদ আছে, তাদের সাথে ভারত বিজনেস করছে যে টিকা দেব, তোমরা টাকা দেবে। তাই হওয়া উচিত। আমরা একটি সেলফ কনফিডেন্স নেই, আমাদের কাজ এইটা একটা গেল। এবার বলি আমি সামরিক স্বনির্ভরতা, আত্মনির্ভরতা। একদিকে আমরা যেমন রাফাল আনছি, অন্যদিকে আমরা তেজস কমব্যাট এয়ারক্রাফট তৈরি করছি। আপনারা চিন্তা করতে পারবেন সীমান্তবর্তী এলাকা, এক অর্থে আমরাও তো সীমান্তবর্তী জেলায় বসে আছি। মনোরঞ্জন দা, সীমান্তবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, অনেক প্রান্তে ইন্টিরিয়ারে আমরা গেছি, ওপারে বাংলাদেশ, এদিকে সীমান্তবর্তী। মনোরঞ্জন, এখানে আসুন, আমার পাশে এখানে আসুন, আপনি সারাক্ষণ আলিন্দে থাকেন, আসুন, এখানে জায়গা আছে, সিট খালি আছে, আসুন। আপনি সিটের কোনোদিন সিটের কোনো আপনার ইয়ে নেই আমি জানি, কিন্তু আসুন। সীমান্তবর্তী এলাকা, পাঠ্যটা বললেন ন্যাশনাল সিকিউরিটির কথা আমাদের মনে করিয়ে দিন। আপনারা জানেন যে আমি এই কথা বনগাঁতে বলেছি, আমি সব কটা সীমান্তবর্তী জেলায় এই কথা আমি বলে এসেছি। অচিন্ত
বন্ধু আছে আমার বনগাঁতে যখন গেছিলাম ও আমার ভাষণ শুনেছে। সীমান্তবর্তী এলাকার বিশেষ উন্নয়নের জোর নরেন্দ্র মোদী সরকার দিচ্ছে এবং এই যে সীমান্ত বিকাশ এর জন্য পুরো প্রকল্প তৈরি হয়েছে। কেননা একটা অদ্ভুত পলিসি ছিল, এই কথা আমি বারবার বলছি, একটা অদ্ভুত পলিসি কংগ্রেস সরকারের ছিল, নেহরু গান্ধী পরিবারের ছিল। তাদের ছিল যে আমরা সীমান্তবর্তী এলাকার কোনো উন্নয়ন করবো না। কেননা শত্রু যদি কোনোদিন ভেতরে ঢুকে আসে সে বেশি ভেতরে আসতে পারবে না, কেন পুল থাকবে না, ব্রিজ থাকবে না, সড়ক থাকবে না। ৬২-তে আমরা দেখলাম যে সে লজিক খাটলো না, শত্রু ঢুকতে ঢুকতে এমন ভেতরে চলে এলো প্রায় দিল্লি এসে গেছে, এরকম অবস্থা হলো। তারপর সীমান্তবর্তী এলাকার উন্নয়ন হলো না বলে অনুপ্রবেশ, যে বিষয় নিয়ে মনোরঞ্জন দাস সারা জীবন সংঘর্ষ করেছেন, প্রসঙ্গ অনুপ্রবেশ। সীমান্তবর্তী এলাকার কোনো উন্নয়ন নেই, যে যখন পাচ্ছে যেমন পাচ্ছে ঢুকে যাচ্ছে। প্রথমে তো কাঁটাতারও ছিল না এবং ঢুকে পড়ে যে যেখানে পাচ্ছে ঢুকে যাচ্ছে, থাকছে এবং আস্তে আস্তে তারপর মাথা চাড়া দিচ্ছে। মাথা চাড়া দিয়ে সীমান্তবর্তী এলাকাতে অনুপ্রবেশ বেড়ে, আপনাদের আর কি বলবো, আপনারা নিজে হয়তো ভুক্তভোগী অনেকে আপনাদের মধ্যে, যে সেখানে গ্রামের পর গ্রাম একেবারে খালি হতে আরম্ভ করল। শৌকত, শাহজাহান, সব মনীষীদের জন্ম, সেলিম জাহাঙ্গীর, এরাই তো এখন বাংলার গর্ব। হ্যাঁ, এরাই বাংলার গর্ব। আগামী দিনে সেই জন্য পরিবর্তন খুব দরকার, আসল পরিবর্তন। তা আপনারা যদি 2013 সেপ্টেম্বর মাসে দেখেন, কংগ্রেসের সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী একে অ্যান্টনি পার্লামেন্টে বলছে যে আমাদের এটা একটা পলিসি ছিল, কি করব, যে সীমান্তবর্তী এলাকার উন্নয়নে আমরা বিশ্বাস করতাম না বা করা হয়নি, এই কারণে করা। নরেন্দ্র মোদী এসে গত 7 বছরে, এবং এই নিয়ে আমি একাধিকবার গত প্রায় 1 বছর ধরে আমি বলতে থেকেছি যে গত 7 বছরে এমন ধরনের সীমান্তবর্তী এলাকার উন্নয়ন শুরু করেছেন, পরিকাঠামোর উন্নয়ন, শিল্প, সেখানে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা যাতে হয় সেটা উনি শুরু করেছেন। এবং আজকে লাদাখ, জম্মু কাশ্মীর, গতকাল কেন্দ্রীয় গৃহমন্ত্রী বললেন যে আমরা 17 মাসে জম্মু কাশ্মীরে কি করেছি তার হিসেব আমি দিচ্ছি, কিন্তু 70 বছর কংগ্রেসের কাছ থেকে কেউ হিসেব চায়নি যে তারা জম্মু কাশ্মীরে কি করেছে, কিন্তু আমাদের এমন সৎ সাহস যে আমরা 17 মাসের হিসেব দিচ্ছি। এবং সেখানে উনি হিসেব দিয়েছেন যেগুলো 70 বছরে হয়নি, 17 মাসে হয়েছে। অর্থাৎ একটা সীমান্তবর্তী এলাকার উন্নয়নের একটা ভিশন, একটা রোডম্যাপ রয়েছে। আমরা এই রাজ্যে কি দেখছি, কোন ধরনের সীমান্তবর্তী এলাকার উন্নয়নের কনসেপ্ট নেই, কিংবা একটি প্রচেষ্টা যে আমরা এই সীমান্তবর্তী এলাকাগুলোর উন্নয়ন করতে চাই, কেন্দ্রীয় সরকারের সাথে হাত মিলিয়ে যা ওরা সাহায্য করছে, সম্পদ দিচ্ছে, সেগুলোকে নিয়ে আমরা পশ্চিমবাংলার মানুষের জন্য লাগাই। সেই জন্য আমি আবার আমার মূল প্রশ্নে চলে আসছি যে আমরা কি ধরনের পশ্চিমবাংলা সুভাষের নামে তৈরি করতে চেয়েছি। সুভাষ তো চাইতেন যে রাষ্ট্র, জাতীয় সুরক্ষা অক্ষুণ্ণ থাকুক। পুলওয়ামার পর আর দ্বিতীয় পুলওয়ামা হয়নি, এবং পুলওয়ামা যারা ঘটিয়েছিল তাদেরকে, যেটা খুব পাতি হিন্দিতে বলে, চুন চুনকে যা করা হয়েছে।